আমি একটা কথা প্রায়শই বলি, সেটা হচ্ছে দাম কমলে শীতে ক্রেডিট খোঁজেন ফ্রিতে। এই ধরনের লোক সংখ্যা কিন্তু কম না। এটা আসলে উচিত না। কিছু পণ্যের দাম কম। এখন আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, আগামী 15 থেকে 18 বছর বাংলাদেশে কিছু পণ্যের দাম কমতেই থাকবে, কমতেই থাকবে, একদম কমতে কমতে একেবারে রেকর্ড করে ফেলবে। এখন আমি কি তাহলে মানে কি, মানে দরবেশ হয়ে গেলাম, মানে অলি হয়ে গেলাম, মানে একদম ভবিষ্যৎবাণী বলে দিলাম? আমি কি অনেক বড় একটা জ্যোতিষ হয়ে গেলাম? কিছু সরল সমীকরণ আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো আমাদের চোখের সামনে একদম পরিষ্কার। কিছু পণ্যের দাম আমাদের এটা মৌসুমকালীন যে ফসলগুলো আছে সেই জিনিসগুলোর দাম ধীরে ধীরে কমতে থাকবে। কখন কমবে? যখন কমা নিয়ে এত উৎসাহ যে আসলে রমজান মাস, আমরা এটা খাচ্ছি সস্তায়, ওটা খাচ্ছি সস্তায়। আপনি যদি এই রমজান মাসে চালের কেজি বিগত সরকারের আমলের চেয়ে এখন কেজিতে 10 টাকা কমে খাওয়াতে পারতেন, তাহলে ক্রেডিটটা আপনার ছিল, আমি আপনাকে ক্রেডিটটা দিতে পারতাম। আমি ধরেই নিতাম যে একেবারে আপনার মতো পরিশুদ্ধ এবং সুন্দর স্বচ্ছ রাষ্ট্র পরিচালক আর হয় না। ধানও তো কিছুদিন আগেই তো আমাদের একটা ফসল উঠলো বাংলাদেশে, এটা আমাদের হয় পৌষ মাঘ মাসে একটা ফসল আমাদের ওঠে। চালের কেজি মানে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। গতকাল একজনের কাছে শুনলাম যে কাটারি ভোগ চাল নাকি এখন 95 টাকা কেজি, যেটা 70 টাকা কেজি ছিল। 17টা বছর, মানে মাত্র 7 মাসের ব্যবধানে যদি 70 টাকা 75 টাকা চাউলের কেজি সেটা 95 টাকা হয়, 17 বছর, আপনি ভাবতে পারেন এইভাবে যদি দাম বাড়তো চালের কেজি কত হতো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। বিদ্যুৎ নিয়ে অনেকে প্রশংসা করছেন, আমিও করি, আমিও করি। এবার রমজানে তারাবির নামাজে বিদ্যুৎ যাচ্ছে না, ইফতারির সময় বিদ্যুৎ পাচ্ছি, সেহরির সময় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে না, এটার প্রশংসা করি আমি। কিন্তু চিন্তা করতে হবে এখানে যে এই প্রশংসাটার মানে প্রাপ্তি কার? এই প্রশংসাটা কার করা উচিত, কার জন্য করা উচিত, এটা একটু চিন্তা করতে হবে। তা আমি এক ভদ্রলোককে একটু আগেই বললাম যে এই সরকার তো গত 7-8 মাসে মোটামুটি প্রত্যেকটা উপজেলায় একটা করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিস্থাপন করেছে, আর সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে এখন আর লোডশেডিং নাই। এখন যেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে ওনার কিন্তু কোনো আপনার জবাবদিহিতা নেই। উনি একটা নির্বাচন দিবে, নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিয়ে উনি কিন্তু ওনার মতো চলে যাবে। এই রাষ্ট্র নিয়ে পরবর্তীতে সময় ওনার কিন্তু আর কিছু বলার নাই, কিছু করারও থাকবে না। কিন্তু যারা রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, আওয়ামী লীগ বিগত সময়ে লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের 200 টাকার দুর্নীতিও যদি কোথাও থাকে, এটা পরবর্তী নির্বাচিত সরকার আসবে এবং এই বিচার, এই তদন্ত, এই মামলা 20 বছর পরেও যদি সম্ভব হয় হবে। এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ, এটা হবে, এতে কোনো ভুল নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলের কথা আমরা অনেকেই জানি। আজকে যারা রাজপথের একদম রক্ত গরম করা ভাষণ দেওয়া, স্লোগান দেয়া নতুন নবগঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ওনাদের বয়স তখন কত ছিল আসলে এটা ভাববার বিষয়, যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে ওনাদের বয়স কত ছিল। এখনো আমাদের এই বাংলাদেশে একটা খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করেন, ফখরুদ্দিন খুব ভালো রাষ্ট্র পরিচালক ছিল, কিন্তু তার ক্ষমতা হস্তান্তর করার পরে একদিনের জন্য যে আমি ঈদের দিন একটু সেমাই পায়েস খাওয়ার জন্য আমি বাংলাদেশে যাব, আমার জন্মস্থানে যাব, আসতে পারে না। অথচ ওনারা তো
8-এর শেষ দিকে এসে নির্বাচন দিলেন, দিয়ে ওনারা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিয়ে ওনারা এই রাষ্ট্র ছেড়ে চলে গেলেন। এই রাষ্ট্রে সেই 2009 থেকে 2025 এত বছরে তারা একদিন ঈদের দিন যে না আমি বাংলাদেশে পদ্মার ইলিশ খুব ভালো, আমি পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে একটু ইলিশ পন্থা খেতে যাব, আসার সুযোগ নাই। অথচ এত বছর পরেও আজকে একটা খেটে খাওয়া দিনমজুরকে জিজ্ঞেস করেন, বলবে ফখরুদ্দিনের সময়টা খুব ভালো সময় ছিল। ফখরুদ্দিন নির্বাচিত সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু রাষ্ট্র খুব ভালো পরিচালনা করেছে। তার আগের যে সরকার, সেই সরকার 28 টাকা কেজি চাউল রেখে গিয়েছিল, সেটা ফখরুদ্দিন সাহেব আমাদেরকে 58 টাকা কেজি খাইয়েছে।